সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির সমসাময়িক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় সংস্কৃতি সেবীদের ভাবনায় আগামী নির্বাচন। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমাদের দুজন ব্যক্তি। আমার সর্বডানে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক এবং জাসাসের প্রাক্তন সভাপতি, জাতীয় সাহিত্য সাংস্কৃতিক জোটের ঐক্য জোটের সম্মানিত বর্তমান যিনি সভাপতি, আমাদের সকলে শ্রদ্ধেয় রেজাউদ্দৌলা চৌধুরী। এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং লেখক ও গবেষক, কালচারাল রিসার্চ সেন্টার CRC'র আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব এমদাদুল হক চৌধুরী। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা ফ্যাসিবাদের বিদায় সম্মিলিতভাবে করেছি, জাতিগতভাবে আমরা একজোট হয়ে আমরা 16-17 বছর ধরে জেকে বসা একটা ফ্যাসিবাদের বিদায়ের পর আমাদের দেশ যখন ঐক্যবদ্ধ ছিল হওয়ার কথা, সেখানে আমরা কিছুটা ব্যত্যয় অনুভব করছি। বিশেষ করে সামনে নির্বাচন, এই নির্বাচনের পূর্বে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এক ধরনের ভাবনায় ফেলেছে আমাদেরকে। আজ আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আপনাদের কাছ থেকে বিষয়গুলো একটু জানতে চাই। শুরুতেই আমি জনাব রেজাউদ্দৌলা চৌধুরী আপনার কাছে জানতে চাই যে আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচন এদেশের মানুষের অনেক প্রতীক্ষার একটা দিন, কারণ আমরা জানি গত 16 বছর বাংলাদেশের একটা ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো মানুষের উপর চেপে বসেছিল এবং এই সরকার নির্বাচন নামে প্রহসন করেছে, আমি ডামি নির্বাচন করেছে, অথবা নিজেদেরকে ডিক্লেয়ার করেছে নির্বাচিত হওয়া 151 জন, অথবা রাতে দিনের ভোট রাতে করেছে। এমনিতেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই সরকার ছিল এবং সেখানে কোনো বিরোধী দল ছিল না। সরকারের পক্ষের কিছু লোককে নিয়ে তারা নির্বাচনী মহড়া করেছে মাত্র, যে কারণে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং গত 15-16 বছর বাংলাদেশের শুধু নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়ে নাই, এই দেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিয়ে গেছে। এবং আপনারা জানেন বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, অগণিত টাকা। মানে একটা ব্যাংকের চেয়ারম্যান যখন একজন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তার সমস্ত লোভ লালসার মধ্যে পড়ে যায় একটা দেশ, তখন তার সাথে যারা থাকেন তারাও ওই লোভে অভিষিক্ত হয়ে যান এবং তারা এমনভাবে কাজ করেন যে আমি ব্যাংকের চেয়ারম্যান, এই ব্যাংকের সমস্ত টাকা বোধহয় আমার, অতএব এই টাকাগুলো আমার লুট করে বিদেশে পাচার করতে হবে এবং আমার ভবিষ্যৎকে আমার ওখানে প্রতিষ্ঠিত করতে হবে। দেশের প্রতি এদের কোনো আগ্রহ ছিল না, দেশের মানুষের প্রতি কোনো কল্যাণ ছিল না, চিন্তা ছিল না, এবং মানুষের দেশের চিন্তা ভাবনা থেকে অনেক দূরে অবস্থান করছে, যে কারণে সর্বস্তরের মানুষ কিন্তু এদের উপরে ফুসে উঠেছিল গত 15-20 বছর। এরপর আপনারা জানেন যে বাংলাদেশে 1/11 হওয়ার পর বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেওয়া হলো এবং 1/11টাও একটা ষড়যন্ত্রের ফসল। 8 সালের নির্বাচনটা একটা পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচন থেকে শুরু করে 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সবগুলো নির্বাচনই বাংলাদেশের মানে একেবারে চরম একটা পর্যায়ে চলে গেছিল, যেখানে মানুষ আর ভোট বলে কোনো শব্দ ছিল না। তো সেখানে অর্থনৈতিক অবস্থা, নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা সবগুলোকে একটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে আসছিলেন শেখ হাসিনা। এখন আপনি বলেন পুলিশ প্রশাসন তার তল্পিবাহক, সেনাবাহিনী এটা তার তল্পিবাহক, বিডিআর বিএসএফ যেগুলো করা হয়েছে, বিডিআর এবং বর্তমান যে রাইফেল, বাংলাদেশ রাইফেল, এগুলো তার তল্পিবাহক হিসেবে ব্যবহার করছে। এবং পুলিশের কিছু অর্ধ কর্মকর্তা যারা আওয়ামী লীগ চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে যেতেন, তাদের চালচলনে সেটাই মনে হতো। জি মনে হতো। এবং আপনারা দেখেন যে এরা ধরে নিয়ে যেত বিরুদ্ধে রাজনৈতিক কর্মীকে নিয়ে আয়না ঘরে রাখতো। তো আয়না ঘরে একটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হতো। শুধু তাই নয়, আমাদের এই যে বিএনপি ইলিয়াস আলীকে যেভাবে ধরে আপনারা শুনলেন যে তাকে প্যাড কেটে তার ভিতরে পাথর ঢুকিয়ে তাকে সাগরে নিক্ষেপ করা হয়েছে। মানে কত জেদ এদের মধ্যে, প্রতিহিংসা। চৌধুরী আলম আমাদের এখানকার কাউন্সিলর ছিলেন, তাকেও একই অবস্থা করছে। তারপরে অসংখ্য বিএনপি নেতা কর্মীরা শুধু নয়, জামাত ইসলামের প্রতি যে
মানে তাদের যে আক্রোশ ছিল, জি সে আক্রোশটা তারা এই যে আজকের যে আদালতের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে কথা, সেখানে করে তাদেরকে মানে তাদের বিচারবিহীন অবস্থা থেকে ফাঁসি দেওয়া হলো একটার পর একটা। জি একটা জামাতের একজনকে ফাঁসি দিয়ে 1 বছর ক্ষমতা থাকার ব্যবস্থা করা হয়েছে। এইভাবে বছর বছর তারা জামাত ইসলামের নেতৃত্বে ফাঁসি দিচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিচ্ছে। এবং আমরা দেখলাম সেই বিচারগুলো ছিল প্রহসনের বিচার। জি হ্যাঁ, আমার সাথে সৌদি আরবে কাদের মোল্লা সাহেবের দেখা হয়েছিল ওমরা করার সময়। আমি তাকে বললাম, কীভাবে আপনি আসলেন, আচ্ছা দেশের তো এই অবস্থা, তখন সেই সময়ের কথা বলছে। তো উনি খুব দুঃখ করে বলতেছিলেন আর কি। তো যাই হোক, সেই কাদের মোল্লা, তারপর মুজাহিদুর সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, জি হ্যাঁ, কামরুজ্জামানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, কিন্তু তাদেরকে কীভাবে ফাঁসি দেওয়া হলো, এটা অকল্পনীয় বিষয়। একেবারে মানে কোনো বিচার বিচার ছাড়া, নামে একটা বিচারবিহীন। প্রহসন আর কি। মানে এটা হলো একটা জঙ্গলি রাজত্ব বাংলাদেশে কায়েম করা হয়েছিল, যে কারণে মানুষের মধ্যে খুব দানা বেঁধে উঠছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী, ছাত্র জনতার উপর। তারপরে দেখলাম আমরা 18 সালে ছাত্ররা যে সড়কের মানে আন্দোলন করলেন, জি নিরাপদ সড়কের যে আন্দোলন করলেন, সে আন্দোলন তাদের উপর আক্রমণ করা হলো। তারা কিন্তু আন্দোলন করে একটা পর্যায়ে সফলতা অর্জন করলো। জি এবং এদেরকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পর্যায়ে কোঠাভিত্তিক আন্দোলন শুরু হয়ে গেল। তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো বারবার জি জি এই কোঠাভিত্তিক আন্দোলনটাকে। তারপরে দেখেন আপনি, এই আন্দোলনটাকে যখন রাস্তায় নেমে আসলো, তখন তাদের উপর অত্যাচার করা হলো। একটা প্রধানমন্ত্রী বাংলাদেশে, তার নাগরিক, তার অধিকার চায়, সে তো তার ক্ষমতাচ্যুত চায় নাই। অবশ্যই এই ছেলেগুলো কিন্তু চায় না যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হোক, পদত্যাগ করুক। তাদের উপর গুলি করা হলো। এবং আমার বাসায় রামপুরার টেলিভিশনের সামনে বনশ্রীতে আমার সামনে দিয়ে মিছিল যাচ্ছে, আমি দেখলাম মিছিল যাচ্ছে ছেলেদের, হঠাৎ করে 3টে ছেলে অনডেড হয়ে বা মাথায় গুলি রেখে তাদের লাশ হয়ে ফিরে আসতেছে। মানে স্পট ডেট, মানে স্পট ডেড হয়ে ফিরে আসতেছে। এবং হসপিটালে যাচ্ছে, তার কোনো চিকিৎসা পাচ্ছে না, বন্ধ করে দিচ্ছে হসপিটাল ভয়ে যে শেখ হাসিনা হসপিটাল মালিককে ধরে নিয়ে যাবে। এমন একটা মানে দুর্বিষহ অবস্থা বাংলাদেশ সৃষ্টি হলো। 71-এর যুদ্ধের সময় আমরা জানি অনেক লোক মারা গেছে, অনেক শহীদ হয়েছে, আমরা চোখেই দেখে নাই। কিন্তু আমরা 2024 সালের এই যে গণ আন্দোলনের সময় যে ছেলেদেরকে ঢাকার রাজপথে গুলি করে মারলো প্রকাশ্যে, এই যে আপনার ক্যামেরার মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে, কি বিভৎসতা তাদের। হেলিকপ্টারতে গুলি করে কার্নিশে দাঁড়িয়ে থাকা ছেলেদেরকে গুলি করছে, ঘরের ভিতরে বাচ্চা ছেলে খেলতেছে তাকেও গুলি করা হয়েছে। মানে এরা বাংলাদেশে একটা কি যে অবস্থা তৈরি করছিল, যে কারণে একটা বিস্ফোরণ ঘটে গেল। এবং বিস্ফোরণের পরে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। শুধু শেখ হাসিনা না, তার 300 এমপি, হ্যাঁ, তারপর তার পার্লামেন্টের মেম্বার যতগুলো ছিলেন, মন্ত্রী পরিষদ যা ছিলেন, গভর্নর ছিলেন, তারপরে মসজিদের খতিব সাহেব ছিলেন, সর্বস্তরের, হ্যাঁ, এই গ্রুপ সব পালিয়ে যেতে হলো, বাধ্য হলো। মানে তার যে অন্যায়গুলো করছে, অন্যায়ের কারণে পালিয়ে যেতে। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, যে বেগম খালেদা জিয়ার যে বাড়িটা, সে বাড়িতে জিয়া রহমানের সময় থেকে, যখন মইনুল হোসেন যে বাড়িটা, সেই বাড়িতে জিয়া রহমান দীর্ঘকাল বসবাস করছেন বেগম খালেদা জিয়া। এক রাত্রে তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে শেষটি ট্রেনে বের করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, ট্রেনে ভেসে বাংলাদেশের মানে তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য জায়গায়। এবং সেই বাড়িটা মাটির সাথে মিশে দিয়ে, হ্যাঁ, সে নিশ্চিহ্ন করা, মানে ইটাকে জিয়া রহমানের সেই। তো সেই ঘটনার দেখেন পুনরাবৃত্তি আল্লাহ পাক দেখান, যে শেখ হাসিনাকে এক কাপড়ে না খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, খাবার রেখে চলে গেছে। এই যে অবস্থায়, মানে অর্থাৎ আল্লাহ প্রতিটা জিনিসের রিভেন্স নেয়। রিভেন্স নেয় বলে আমরা কিন্তু সতর্ক হই না। আমরা যদি সতর্ক হতাম যে এই কারণে আমার রিভেন্স হতে পারে, এই চিন্তা তখন থাকে না। যারা থাকে না তারাই কিন্তু পরিণাম ভোগ করে। নমরুদের কথা বলেন, ফেরাউনের কথা বলেন, বড় বড় সারা পৃথিবীতে ফেসিস্টদের কথা বলেন, সবাইকে একই পরিণতি ভোগ করতে হয়েছে। বাংলাদেশের একটা অঙ্গরাজ্য করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কারণ আমরা স্বাধীনতা যুদ্ধের পরে দেখলাম শেখ মুজিবুর রহমান মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দিল। এক ব্যক্তি, এক দল, এক শাসন, এর বাইরে কিছু হবে না। সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটা দল করলেন বাকশাল। সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে তার 4টে সংবাদপত্র রাখলেন উনি। আর রক্ষীবাড়ি দিয়ে অসংখ্য নেতাকর্মীকে, বিরোধী নেতাকর্মীকে হত্যা করা হলো, শোনা যায় 30,000, প্রায় 30,000। শুধু তাই নয়, সিরাজ শিকদারের মতো একজন রাজনৈতিক নেতাকে ধরে এনে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করে পার্লামেন্টে দম্ভরে বলল শেখ মুজিব, কোথায় সিরাজ শিকদার। কি একটা অবস্থা, এই যে অবস্থা। তারপরে দেখলাম আমরা সেই সময় রক্ষীবাহিনীর নামে বাংলাদেশে মনে হয় ভারতীয় বাহিনী পুরো আক্রমণ করলো, এমন একটা অবস্থা ছিল। তখন যাদের বয়স ছিল, আমরা তখন দেখছি আমাদের চোখের সামনে যে কিভাবে রাজনৈতিক কর্মীদেরকে নির্যাতন করা হতো, হত্যা করা হতো। প্রকাশ্যে নাকি করতো? এটা প্রকাশ্যে করতো। জামালপুরে একটা ঘটনা বলি, আমার বাড়ি জামালপুর। ছাত্রলীগের একটা ছেলে ছিল, জাসদ ছাত্রলীগের, ওর ডাক নাম ছিল পেট্রোল। ওকে রক্ষী বাহিনী মেরে 4 রাস্তার মোড়ে টানায় রেখে বললো জাসদ করার পরিণাম।
এহে, দেখেন না কি বিভৎসতা, জি। কেউ যদি জাসদ করতে না পারে সে সময়, বিরোধী দল না করতে পারে। কি একটা অবস্থা। সেই অবস্থা থেকে বাংলাদেশে 7ই নভেম্বর একটা বিপ্লব ঘটে গেল। শেখ মুজিবকে হত্যা তো আওয়ামী লীগ লোকেরাই করলো। খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে আওয়ামী লীগ, যে পরবর্তী পার্লামেন্টে যারা আসলো, মন্ত্রিপরিষদ যারা করলো, তারাই তাকে হত্যা করছে। জি জি, করার পরে তারপরেও বাংলাদেশে একটা শাসন ছিল। এর বিরুদ্ধে সারা 3রা নভেম্বর খালেদ মোশাররফ হঠাৎ করে করলেন কি, নিজেকে সেনাবাহিনী প্রধান ডিক্লেয়ার করলেন এবং প্রধান খন্দকার মোস্তাককে বাদ দিয়ে আবু সাদাত মোহাম্মদ সাইমকে প্রধান করলেন, সামরিক শাসনের প্রধান করলেন। এর প্রতিবাদে বাংলাদেশের সিপাহী এবং জনতা সম্মিলিতভাবে বিপ্লব ঘটালো। সেই বিপ্লবটা হলো 7ই নভেম্বরের বিপ্লব। এই বিপ্লবটা কেন? এই বিপ্লবটা হলো আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে নিরাপদ করার বিপ্লব। অর্থাৎ আধিপত্যবাদী শক্তি যে শেখ মুজিবকে যেভাবে নিয়ন্ত্রণ করছিল এবং তার পরবর্তী পর্যায়ে যে সরকারগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু 7ই নভেম্বরের বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই বিপ্লবটা ছিল আমাদের মানে স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের বিপ্লব। পরবর্তী পর্যায়ে জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতাকে বসানো হলো, তিনি বাংলাদেশের সংস্কার করলেন, রাজনৈতিক সংস্কার, যে একদল থাকবে না, বহুদল হবে, বহুদলীয় গণতন্ত্র করলেন জিয়া রহমান। সে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সে সংযুক্ত করলেন, ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করলেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। এবং তিনি বললেন যে আমাদের পাহাড় এবং সমতলে যে মানুষগুলো আমরা আছি, আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, তার পাশাপাশি মানে চাকমা বলেন, হাজং বলেন, মণিপুর বলেন, হ্যাঁ, গারো বলেন, সাঁওতাল বলেন, এদের একটা ভাষা, নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কবিতা লেখে, গান গায়, সংস্কৃতি আছে। এগুলোকে মূল ধারা আনার জন্য জিয়া রহমান সবাইকে একটা সার্বভৌমত্বের মধ্যে আইডেন্টিটি দিয়ে গেলেন। সে কি বলেন যে আমরা বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমি বাঙালি হতে পারি, বাংলাদেশে আমি চাকমা হতে পারি, বাংলাদেশে আমি গারো হতে পারি, কিন্তু আমি বাংলাদেশি, প্রাউড ফর বাংলাদেশি। এই জিনিসটা জিয়া রহমান আত্মবাদ পরিচয় দিয়ে গেলেন বাংলাদেশি জাতীয়বাদের ভিত্তিতে। এবং তার ভিত্তিতে কিন্তু পাহাড় এবং সমতলের মানুষকে তিনি একটা উন্নয়নের মধ্যে নিয়ে আসলেন এবং সবাইকে সমন্বয় করলেন। বলেন যে বাঙালির যেমন স্বাধীনতা যুদ্ধের যেমন অবদান ছিল, ঠিক তেমনি পাহাড়ের লোকেরও স্বাধীনতা যুদ্ধের সময় অবদান ছিল। আজকে 52 সালে যে ভাষা আন্দোলন হচ্ছে, পাকিস্তান আমাদের ডিপ্রাইভ করছে, বাংলা ভাষাকে মাতৃভাষা করে নাই, জাতীয় ভাষা করে নাই, রাষ্ট্রভাষা করে নাই, এই কারণে আমরা বিদ্রোহ করছে, আমাদের পূর্বসূরীরা বিদ্রোহ করছে। ঠিক সেম ওয়েতে আজকে যদি এদেরকে চাপায় রাখি, দাবায় রাখি আমরা, এরাও একসময় আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তা আমাদের এই জন্য জিয়া রহমান খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে বাংলাদেশে একটা মানে রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার জন্য একটা ব্যালেন্স অফ পলিটিক্স জিয়া রহমান প্রতিষ্ঠা করলেন। এবং তার সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে কিন্তু জিয়া রহমান মানে ইসলামিক চিন্তা ভাবনা লোক, বামপন্থী চিন্তা ভাবনা লোক, সবাইকে কিন্তু একটা ব্যালেন্স করে রাখলেন, ব্যালেন্স করছেন। এবং ভারসাম্যের মধ্যে ইসলামটা তো ইনহেরেন্ট আছেই, মানে এই দেশের মানুষের মূল্যবোধকে তার উনি মানে সরাননি, ওটাকে মূল্যায়ন করলেন উনি মূল্যায়ন করে সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম করলেন। আর তাছাড়া তিনি করলেন কি, একটা ব্যালেন্স পার্লামেন্ট করলেন। এই যে আব্দুল হক সাহেব বলেন, তুহা বলেন, বা ওই যে সবুর খান বলেন, সবাইকে পার্লামেন্ট, ইসলাম মুসলিম লীগের পার্লামেন্ট নিয়ে আসলেন, আবার কিন্তু বামপন্থী আন্ডারগ্রাউন্ড লোকদের পার্লামেন্ট, ব্যালেন্স পার্লামেন্ট জিয়া রহমান সাহেব করলেন। নতুন বাংলাদেশের সূচনা তিনি করলেন, নতুন বাংলাদেশের সূচনা করলেন। যে কারণে আজকে যে কথাটা আপনি বললেন যে আজকে এই মানুষের প্রত্যাশা কিন্তু আমরা ওখান থেকে শুরু করছি। এই যে বৈষম্যের বিরুদ্ধে যে আমরা আন্দোলন, এখানে তখন থেকে শুরু হয়ে গেছে, একটা আস্তে আস্তে বিস্ফোরণ ঘটছে। এবং এই বিস্ফোরণই কিন্তু আজকে যে আপনার 24-এর গণ অভ্যুত্থান বলেন, এই বিস্ফোরণ তার প্রতিফলন। যে আপনাকে ধন্যবাদ, আপনি চমৎকার করে আসলে প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। বিগত দিনে যে জুলাই বিপ্লবটা হলো, আমাদের গণ অভ্যুত্থান, এর প্রেক্ষাপটটা একদম সুনিপুণভাবে আপনি তুলে ধরেছেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটি নতুন বাংলাদেশের ভাবনা তিনি দিয়েছিলেন, সেখান থেকে পরবর্তী সময়গুলোতে মানে সেটা কিছুটা ম্রিয়মাণ হতে হতে ফ্যাসিবাদের আমলে এসে, শেখ হাসিনার আমলে এসে এটা একেবারেই চূড়ান্তভাবে ধ্বংস করে তার নিজস্ব একটা রেজিম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আখেরে তিনি টিকতে পারেনি, তার মানুষ এটা গ্রহণ করেনি। আর আমি চৌধুরী সাহেব আপনার কাছে একটু আসতে যাচ্ছি, এমদাদুল হক চৌধুরী। 24 গণ অভ্যুত্থানে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, এই ঐক্যে আমরা এখন কিছুটা ফাটল দেখতে পাচ্ছি। এর প্রভাবটা নির্বাচনে কিভাবে পড়বে বলে আপনি মনে করেন? আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়টা বলি সেটা হচ্ছে 24-এ জেনজিরা, অর্থাৎ আমাদের যুবক, ছাত্র, তরুণ এবং আপামর জনসাধারণ কোন বিষয়ের উপরে তারা মারমুখী হয়েছে, কোন বিষয়ের উপরে তারা ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হলো তারা নিগৃহীত ছিল,
তাদের বৈষম্যের বিরুদ্ধে, তাদের প্রতি যে অবিচার করা হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সকল ক্ষেত্রে সিন্ডিকেট, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সকল ক্ষেত্রে তারা সিন্ডিকেটের আবদ্ধে তারা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা তো একটা মানে শ্বাসরুদ্ধকর অবস্থা, এবং এই শ্বাসরুদ্ধকর অবস্থা আমরা 1 বছর না, 2 বছর না, 5 বছর না, 10 বছর না, 17 বছর ধরে, এবং কথা বলে তাকে গুম করা হচ্ছে, কথা বলে তাকে ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে। তো এটা তো দেয়ালে পিঠ থেকে গেছে। তখন আমাদের তরুণ ছাত্ররা ভাবলো, জীবন মৃত্যু যদি হয় দেশের জন্য মৃত্যু হোক, মৃত্যু যদি হয় দেশের জন্য, মৃত্যুকে আমি ভয় করি না, মৃত্যুকে আমি পরোয়া করি না। এই যে মৃত্যুকে ভয় না করা, মৃত্যুকে পরোয়া না করা, সাহসকে সংক্রমিত করলো তরুণদের মাঝে। যখন সাহস সংক্রমিত হলো তরুণদের মাঝে, এবং তারা যখন মৃত্যুকে তোয়াক্কা না করলো, মৃত্যুকে ভয় না করলো, না করার কারণে তারা বুক পেতে দিল। হ্যাঁ, আবু সাইদ বুক পেতে দিল, পারলে গুলি কর তুই আমাকে, তারপরে গুলি করলো, গুলি করলো। যখন তাকে গুলি করলো তখন প্রত্যেকটাই আবু সাইদকে রক্ত সর্বত্র ছড়িয়ে পড়লো, সমস্ত তরুণদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে সেই রক্ত ছড়িয়ে পড়লো। কিভাবে ছড়িয়ে পড়লো? পথশিশু কিভাবে ছড়িয়ে পড়লো? অগ্নিফুলঙ্গ হয়ে গেল। অবস্থায় এমন দাঁড়ালো যে সরকার তার বিশাল সামরিক বাহিনী দিয়ে, তার পুলিশ প্রশাসন দিয়ে, যেটা দিয়ে বিগত 17 বছর ধরে এই জাতির উপরে নির্বাসন, মানে এই জাতির উপরে জগদ্দল পাথের মধ্যে বসেছিল, সেই অবস্থা থেকে তারা তখন ওগুলোকে তোয়াক্কা করছে না। মৃত্যুকে আমি ভয় করি না, এর চেয়ে বড় আর অ্যাটমিক শক্তি, এর চেয়ে বড় আর পারমাণবিক শক্তি কি হতে পারে যে আমি মৃত্যুকে ভয় করি না। সেই ভয়কে যখন সে জয় করলো, সেই ভয়কে যখন জয় করলো, তখন এই দেশে বিপ্লবটা হলো। বিপ্লব হওয়ার পরে আমরা যে বিষয়টা আসি, সেই আমরা সবাই তখন ঐক্যবদ্ধ হলাম। ঐক্যবদ্ধ হয়ে এই জগদ্দল পাথর দেশ থেকে আমরা বিতাড়িত করলাম। অমঙ্গলের মানচিত্র থেকে আমরা মঙ্গলের মানচিত্র থেকে বাংলাদেশ চলে আসলো। চলে আসার পর আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম যে একটা নতুন বাংলাদেশ হবে, যেখানে কেউ সুবিধা বঞ্চিত, সেখানে কোনো সুবিধা বঞ্চিত থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সেখানে মানবিক রাষ্ট্র হবে, প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে, কথা বলার অধিকার পাবে, হ্যাঁ, প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এরকম একটা স্বপ্ন আমরা দেখা শুরু করলাম। তো এই স্বপ্নকে সামনে রেখে আমরা যখন এগুতে যাচ্ছি, কিন্তু শত্রুরা তো বসে নেই, আমাদের শত্রুরা তো বসে নেই। তারা তখন এখান থেকে মানে কুটচাল শুরু করলো। সেই কুটচালগুলো কি? তারা তখন তাদের মিডিয়া আগে যেভাবে করে, তাদের মিডিয়ার কিছু লোককে তারা করায়ত্ত করলো, কিছু লোককে তারা অর্থের বিনিময়ে কিনে নিল, তাদের মধ্যে লোভ ছড়িয়ে দিল, অর্থের লোভ ছড়িয়ে দিল। এই অর্থের লোভের কারণে দেশপ্রেমের কাছে মানে লোভটা বড় হয়ে গেল। বড় হওয়ার কারণে তারা এই সমস্ত শত্রু, রয়ের এজেন্টরা, আমাদের শত্রুরা, হ্যাঁ, তারা সবার মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে, সাংস্কৃতিক কর্মীদের মাঝে, সাংবাদিকদের মাঝে এটা ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়ে একটা অনৈক্যের পরিবেশ সৃষ্টি করলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী? এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো যে আমাদের শত্রুকে আইডেন্টিফাই করতে হবে। কোনো লোভে বশবর্তী হয়ে আমি আমার দেশকে বিক্রি করতে পারি না। দেশের প্রতি যে মহব্বত, দেশের প্রতি আমার যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট থেকে আমি কোনোভাবে বেরিয়ে আসতে পারি না। কিসের বিনিময়? কোনো কিছুর বিনিময় না, কোনো কিছুর বিনিময় না। এখন আমরা যারা কবি, সাংস্কৃতিক বোদ্ধারা আছি, যারা আমরা এই কালচারাল অঙ্গনে কাজ করি, যারা আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের কবিতার মাধ্যমে, যে কবিতার ফুরন ছড়িয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমাদের কবিতার মধ্যে আমাদের মধ্যে জোয়ার সৃষ্টি করেছিল, দেশপ্রেমের জোয়ার সৃষ্টি করেছিল কবি আল মাহমুদ, আমাদের মধ্যে জোয়ার সৃষ্টি করেছিল কবি ফররুখ, আমাদের মধ্যে জোয়ার ছিল নীরজচন্দ্র। এই যে কবিতাগুলো, যে কবিতাগুলো সে সময় আমরা পাঠ করেছি, এখন আমাদেরকে জাতিকে জাগাতে গেলে এই শব্দের, ঐক্যের শব্দের আমাদের শব্দকে আমাদের ধারণ করতে হবে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ, এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন এবং একটি সুন্দর প্রত্যাশা করছি। সেখানে আপনি যথার্থই বলেছেন যে আগামী নির্বাচনের জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। মানে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, এটা খুবই স্বাভাবিক, গণতন্ত্রে সেটা থাকবে, কিন্তু সেটা যেন মানে সীমা অতিক্রম করে হানাহানিতে রূপান্তরিত না হয়, এটা আপনি বলেছেন। আর রেজাউদ্দৌলা চৌধুরী, আপনার এর আগে আপনি সুন্দর করে আমাদের বিপ্লবের প্রেক্ষাপট বলেছেন। এখন আগামী নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন, এটা একটু? আগামী নির্বাচন, বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। জি, যে বৈষম্য বিরোধী যে আন্দোলনগুলো হলো,
মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন হলো, গমের বিরুদ্ধে যে মানুষের যে সোচ্চার এবং অন্ধকার জগৎ থেকে আলোর পথে এসে যাওয়ার যে মিছিল আমরা দেখলাম, এটা সাধারণ নাগরিক জীবন শুধু নয়, সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। তারা সভাপতি চায় যে পার্লামেন্টের নির্বাচনটা ভালো মানুষের নির্বাচন হোক, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, সত্যিকার একটা ভালো মানুষ যাদেরকে বলে তারা যেন সামনে চলে আসে। যে কারণে মানুষের চিন্তা ভাবনার মধ্যে ভালো মানুষকে খোঁজার চেষ্টা করছে। এখানে অনেকে অনেক কিছু ভাববে, অনেক চিন্তা করবে, কিন্তু আমি একটা জিনিস যেটা ভাবি সেটা হলো আদর্শিক একটা বিষয় আছে এখানে। সে বিষয়টা হলো যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরবর্তী পর্যায়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন এবং ধারণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এত কিছুর পর বেগম জিয়াকে তো কত বছর কারাগারে রাখা হলো বিনা কারণে, বেগম জিয়ার উপর অত্যাচার করা হলো, তারেক রহমানের কোমরটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল 1/11 সময়। তার ছোট ভাই আরাফাত রহমানের কি অপরাধ ছিল, তাকে অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, শেষ পর্যন্ত সে মারাই গেল এবং তারপর তো সে মারাই গেল। অর্থাৎ বেগম জিয়া কিন্তু কিছু চাওয়া পাওয়ার নাই। সে তার স্বামীকে হারিয়েছে, ছোট সন্তানকে হারিয়েছে, আরেকটা সন্তান মানে সুস্থ থেকেও বিদেশে অবস্থান করতে হচ্ছে। এই অবস্থায় কিন্তু যখন এই আন্দোলনটা সফল হলো তখন বেগম জিয়ার রিয়াকশনটা ছিল ভালোবাসার বাংলাদেশ, যে কারোর প্রতি কোনো প্রতিহিংসা না, কারোর প্রতি কোনো প্রতিহিংসার আচরণ করা যাবে না, মব ভায়োলেন্স করা যাবে না, আসো আমরা সবাই মিলে ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলি। বেগম জিয়ার এই আহ্বানটা কিন্তু সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে এবং এই আহ্বানের মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক দল এবং আন্দোলনে যারা আমরা ঐক্যবদ্ধ ছিলাম তাদের সবার কাছে একটা মেসেজ চলে গেছে যে আপনি একটা লিমিট পর্যন্ত বাকযুদ্ধ করবেন, ওই লিমিটটা যেন কেউ অতিক্রম না করে। তাহলে কি হবে, কি আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাবে এবং বিভাজন হলে ফ্যাসিস্ট সরকারের সুযোগ পাবে এবং তার শেষ শুধু নয়, তার প্রেতাত্মারও সুযোগ পাবে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা দেখলাম অনেকগুলো ডিসি লটারির মাধ্যমে বন্দী করা হয়েছে, এসপিকে বন্দী করা হয়েছে। বেশিরভাগ ডিসি এসপি কয়েকজনের নামই আসলো যে তারা এই ফ্যাসিস্ট সরকারের সরাসরি রিক্রুটেড এবং তাদের ছাত্রলীগের কর্মী নেতারা। এইভাবে তো একটা ছাত্রলীগ হতেই পারে, ছাত্র দল হতে পারে বা ছাত্র ইউনিয়ন হতে পারে অথবা শিবির হতে পারে, যখন সে প্রশাসনে যাবে তখন তার ভূমিকা নিরপেক্ষ থাকতে হবে এবং সে প্রশাসক হতে হবে তাকে। সে যে দলীয়করণ হয়ে দলীয় হয়ে যায় তখন আর কিন্তু দেশের মানুষের কাছে তার প্রত্যাশা থাকে না। আমি মনে করব আগামী নির্বাচনে আমাদের এই সকল কর্মকর্তা যারা আছেন, যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তারা নিরপেক্ষ থাকবেন এবং দল মত সকল কিছু ঊর্ধ্বে এসে তারা দেশটাকে ভালোবাসতে হবে। কারণ আপনি দেশ আগে, সবার আগে দেশ, সবার দেশকে ভালোবাসতে হলে আপনাকে নির্বাচনের পরিবেশ এভাবে তৈরি করতে হবে এবং আমাদের মধ্যে বিভাজনটাকে কমিয়ে আনতে হবে। আর 2 নম্বর, প্রতিযোগিতা থাকবেই। রাজনীতি আগেও বলেছি আমি, দর্শন থাকবে, চিন্তাভাবনা থাকবে, কর্মসূচি আলাদা থাকবে, কিন্তু সেটা যার যার দলের অবস্থানতে থাকবে। কাজে আমাদের বিভাজন কমিয়ে এনে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা যেন ইস্যু তৈরি হবে, এর ভিত্তিতে যেন ঐক্যবদ্ধ থাকি এবং নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে যা হয়। ভোটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ভোটাররা ভোট দিতে যায় না, হ্যাঁ, তারা আগ্রহ 15, 16, 17 বছর তারা ভোট দেয় নাই। এই যুবক ছেলেরা আজকে, বাচ্চা যারা যুবক আজকে 31 বছর 32 বছর 35 ইয়ার্স যারা হয়ে গেছে, তারা কখনো ভোট কাকে বলে জানে না, তাদের জীবনের প্রথম ভোটটা তারা দিতে যাবে। অতএব সে চিন্তা ভাবনা করে ভালো মানুষকে ভোট দেওয়ার চেষ্টা করবে এবং আমি মনে করি আমাদের পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো উপযুক্ত লোক আসতে হবে। মানে এখন মমতাজকে পার্লামেন্টের মেম্বার, আমি কারোর বিরুদ্ধে বলছি না, এই ধরনের পার্লামেন্ট মেম্বার আসলে তো আর পার্লামেন্ট হলো না, এটা আইনসভার সদস্য। আপনি আইন প্রণয়ন করুন দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেখানে তো আপনার নর্তকী দিয়ে বা ওই যে অমক ইমেজ তৈরি করে এনে তাকে পার্লামেন্টে আনতে হবে, এটা কোনো বিষয় না। সত্যিকার যারা পার্লামেন্টের ভূমিকা রাখতে পারবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে, তাদের মতন ভালো লোকগুলো আনতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি দীর্ঘ সময় ধরে, আপনার যে ভূমিকা, আপনি দলমত নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সাংস্কৃতিক পার্সোনালিটি যারা আছে, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, এর জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং আপনার এই যে পরিচ্ছন্ন চিন্তা যেটা আপনি বলছেন, আপনি একটা দলের মানে দলের লোক হয়েও কিন্তু আপনি আপনার দলের পক্ষে সরাসরি ভোট চাইলেন না। আপনি বললেন যে যারা ভালো মানুষ, যারা আইন প্রণেতা হওয়ার যারা যোগ্যতা রাখে তাদেরকে ভোট দেওয়ার কথা বললেন। এই পরিচ্ছন্ন চিন্তাটা আপনার
সার্বিক কর্মকাণ্ডের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। রাইট। আপনি প্রায় বিভিন্ন ধরনের মত বিনিময় সভা করছেন, আলোচনা সভার আয়োজন করছেন, কিন্তু আমরা এই সভাগুলোতেও কিছু কিছু মানুষের উগ্র বক্তব্য লক্ষ্য করে থাকি। তো এই ব্যক্তিদেরকে মানে থামানো বা এই ব্যক্তিদেরকে বোঝানোর দায়িত্বটা আসলে কে নেবে? ধন্যবাদ আপনাকে। আমি জাতীয়বাদী ছাত্র দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য, জাগো ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমানের হাত ধরে আমি পলিটিক্সে এসেছি এবং খুব ঘনিষ্ঠভাবে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি। জি। 1978 সালে জিয়াউর রহমান একটা ইয়র ডেলিগেশন চায়নাতে পাঠিয়েছিলেন। তো সেখানে আমারও সৌভাগ্য ছিল সেই ডেলিগেশনে অংশগ্রহণ করা এবং সেখানে চায়নার যে বিহেভ, তাদের কালচার রেভলিউশন, তাদের সমস্ত চিন্তা, ডেভেলপমেন্টের সমস্ত কার্যক্রমগুলো প্রায় 2.5 মাস আমরা চায়নাতে ছিলাম, 2.5 থেকে 3 মাসের মধ্যে ছিলাম। সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। জি। তারপর একটা সৎ মানুষের সঙ্গে যদি কারোর সম্পর্ক থাকে, তার মানসিকতা সৎ হবে এবং সেই মানুষটা যদি পরিচ্ছন্ন হয় এবং তার দৃষ্টিভঙ্গি দেশপ্রেমিক হয়, দেশকে আগে ভালোবাসতে হবে। তো সেখানে আমাদের একটা জিনিস শিখলাম আমরা চায়না থেকে। ওরা বলল যে আগে নিজেকে ভালোবাসেন। আপনাকে যদি আপনি নিজে ভালোবাসতে না পারেন, আপনি মানুষকে ভালোবাসতে পারবেন না। আপনাকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, আপনি দেশের মানুষকে ভালোবাসেন, তারপর দেশকে ভালোবাসেন। মানে দেশকে ভালোবাসা কত যোগ্যতা দরকার একটা। এই যোগ্যতার জন্য সহনশীলতা আপনার দরকার, ধৈর্য দরকার এবং আপনাকে একটা ব্যালেন্স জীবনটা পরিবহন করা দরকার। একটা ব্যালেন্স জীবন যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে হবে না। উগ্রতা দিয়ে ধ্বংস করা যায়, উগ্রতা দিয়ে অনেক ক্ষতি করা যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো কিছু হয় না। এই জন্য আপনাকে ধৈর্যশীল হয়ে সুন্দরভাবে সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে যান। আমরা মনে করি জিয়াউর রহমানের এটাই রাজনীতি ছিল। জিয়াউর রহমানের এই রাজনীতিকে আমি মনে করি আজকে তারেক রহমান সাহেব আমাদের জিয়াউর রহমানের পরবর্তী পর্যায়ে নেতৃত্বে চলে আসছেন। তো তারও ধৈর্যশীলতা মানে আমি লক্ষ্য করেছি, কারণ আমি তো তার সঙ্গে গত 2001 সালের নির্বাচনে হাওয়া ভবনে কাজ করছি, নির্বাচনী ইস্তাহার থেকে শুরু করে অনেকগুলো কাজ করছি। তখন দেখলাম তারেক রহমান সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু যখন নামাজের সময় আপনার মতোই সবাইকে ডেকে আসে, সবার আগে কাতারে নামাজ পড়তো তারেক রহমান এই হাওয়া ভবনে, যে হাওয়া ভবনের কথা বলা হয়। তা আমরা তো তার সঙ্গে পড়ছি। একটা মানুষের চরিত্র বোঝা যায়। একটা লোক যখন নামাজের তাগদা দেয় তখন বুঝতে হবে তার মানসিকতা কী। তার বিরুদ্ধে অনেক কিছু বলতেই পারে, কিন্তু আমি যতটুকু দেখেছি তারেক রহমান একজন ধার্মিক একটা লোক এবং তার বাবার আদর্শ অনুসরণ করতে চায়। সে বলছে অভিযোগগুলো কিন্তু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত। হয় নাই। তার বাবা এবং তার মায়ের যে আদর্শ, ওই দুটোই আদর্শকে ধারণ করবে এবং আগামী দিনে একটা ব্যালেন্স রাজনীতি প্রতিষ্ঠা করবে বাংলাদেশে। সবার সাথে সহযোগিতা থাকবে, এখানে সকল দলের সাথে যাতে ভালো সম্পর্ক থাকে, এই ব্যবস্থাটা আমার মনে হয় তারেক রহমান সাহেব জিয়াউর রহমান মতোই করবেন। আমি বেগম জিয়ার মতোই আপনাকে কোট করেছিলাম, সেটা হলো যে দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের মধ্যেই যারা সাংস্কৃতিক কর্মী তারা এক্সট্রিম রোল প্লে করছে, মানে দলের পক্ষ হয়ে কথা বলতে গিয়ে অন্যদেরকে চরমভাবে হেয় করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই সেই। তো এই বিষয়গুলোতে দলীয় নির্দেশনা মানে আসা জরুরি কিনা, যে এইভাবে কথা না নির্দেশনা তো আছেই। আপনার দেখেন ট্যাগের রাজনীতি তো গত 15-16 বছর আমরা দেখলাম। জি। মানে কোনো কিছু হলেই হলো বিএনপি ও জামাত, এই বিএনপি করার অপরাধ ছিল, জামাত করার অপরাধ ছিল। জি। তো এখন রাজনীতি করা তো অপরাধ না, আমার একটা মৌলিক অধিকার। এটা আমি যে কোন দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করব, কোন দর্শনে রাজনীতি করব, এটা আমার অধিকার। সে অধিকারকে খর্ব করে ফেললো। অর্থাৎ আপনি গালি বললো যে বিএনপি এবং জামাত হলো গালি তাদের সঙ্গে ছিল, এটা অপরাধ ছিল। তো এখন সেই ট্যাগটা বন্ধ করতে হবে। রাইট। এই ট্যাগগুলো বন্ধ করলে উগ্রতা বন্ধ হবে। এখন আপনি আমাকে ট্যাগ দেবেন, আরেকজন ট্যাগ দেবে, তো এগুলো তো আগের রাজনীতি, প্রাচীন রাজনীতি। তাহলে এত রক্ত কেন, এত রক্ত ঝরলো, এত আন্দোলন, এত কিছু, কি পরিবর্তন আসলাম আমরা? সেটাই। সেখান থেকে এই উগ্রতা বন্ধ করে আল্লাহর রাস্তে আমরা মনে করি সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করতে চাই। রাইট। সুন্দর চিন্তা আপনার, এই পরিচ্ছন্ন চিন্তা। আর আরেকটা জিনিস মুকুল ভাই আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে সকল কিছু সংস্কার হলো, অনেক সংস্কারের কথা আমরা শুনলাম গত 1.5 বছর 1 বছরে শুনলাম, 18 মাসে, কিন্তু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো সংস্কার হলো না। আমি কোন নীতিমালার ভিত্তিতে সংস্কৃতি করবো বাংলাদেশে? এটি জিয়াউর রহমানের সময় একবার নীতিমালা হয়েছিল, আমার সৌভাগ্য ছিল কমিটির মেম্বার ছিলাম, আমি কবি আল মাহমুদ সাহেব ছিলেন। তো সেই সময় একটা নীতিমালা ছিল, তারপর তো নীতিমালা নাই। এখন যে যা স্টাইলে
সংস্কৃতি পরিচালনা করতেছে, জি কেউ মানে এক একটা লোক এক একটা ভিত্তিতে, তাহলে একটা নিজস্ব নীতিমালা থাকবে। শিক্ষার যেমন নীতিমালা থাকে, জীবন চলার পথে যেমন নীতিমালা থাকে, সাংস্কৃতিক ক্ষেত্রে নীতিমালা নীতিমালা জরুরি বলে আমরা মনে করি। তাহলেই আমাদের সহনশীলতা আরো বেশি সমৃদ্ধ হবে। এটা একটা সুন্দর কথা বলেছেন, এবং এই কাজটা আমাদের করতে হবে, আসলে করতে হবে। সেটা আমরা এই নিরন্তর আপনার যে চেষ্টা, তার সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। তো ইমদাদুল হক চৌধুরী, আমি আপনার কাছে একটু ফিরে আসি। এরপরে আপনার কাছে আমার আরো কিছু সমসাময়িক বিষয় নিয়ে জানার থাকবে। আপনার কাছে আমার যেটা জানা সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে বিতর্কগুলো লক্ষ্য করছি, একজনকে আর একজনের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, এটাকে আপনি কি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র মনে করেন কিনা, বা এইখান থেকে উত্তরণের উপায়টা কি? হ্যাঁ, আপনি একটা চমৎকার বিষয়ে অবতারণা করেছেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে ইত্যাদি খুললেই দেখতে পারি একজন আরেকজনকে গালিগালাজ করছেন। একটু আগে যেটা রেজাবুদ্দৌলা চৌধুরী ভাই বললেন যে বিগত 17 বছর ধরে যে ট্যাগের রাজনীতি, সেটা মনে হয় আরও উৎকর্ষ লাভ করেছে সোশ্যাল মিডিয়াগুলোতে দেখলে আমরা দেখতে পাই আমরা যে সেটা যেন আরও উৎকর্ষ লাভ করেছে। এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু যে মতাদর্শে বিশ্বাসী তাদের প্রধান ব্যক্তিরা এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব। আপনি যদি জামাত করেন, জামাতের কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা এটাকে করবে যে আমাদের কথার সীমানা হলো এই, এমন কোনো কথা বলবো না যেটা অন্যের মধ্যে উগ্রতা সৃষ্টি হয়, অন্যের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়, এমনকি ওটা মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে। তো এখন পলিটিক্যাল লিডার যারা আছেন, আমার মনে হয় তাদের কর্মীদেরকে নির্দেশ দেওয়া উচিত যে আপনাদের অনুসারীদেরকে নির্দেশ দেওয়া উচিত, যারা টকশোতে কথা বলতেছেন বা বিভিন্ন মিডিয়াতে যারা কথা বলছেন, হ্যাঁ, এগুলো শোনা উচিত তাদেরকে, এবং তাদেরকে এই ব্যাপারে খুব কড়াকড়িভাবে করা উচিত, নিষেধ করা উচিত যে আমরা এমন কোনো কথা বলবো না যাতে আমাদের যে ঐক্যের পথে অন্তরায় সৃষ্টি হয় আপনার কথার কারণে। জি, ধন্যবাদ। রেজাবুদ্দৌলা ভাই, আপনার সাথে আর একটু কথা বলি। সেটা হলো যে ফ্যাসিবাদের সময় যারা ফ্যাসিবাদকে টিকে রেখেছে, মানে শেখ হাসিনাকে নানানভাবে কুপরামর্শ, কুযুক্তি ইত্যাদির মাধ্যমে তাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সহযোগিতা করেছে, এরা কিন্তু নেপথ্যের যারা বুদ্ধিজীবী, তারা সাংস্কৃতিক কর্মী, এরা তাকে ফুলিয়ে ফাঁপিয়ে ওই যে বিভিন্ন সংবাদ সম্মেলনগুলোতে আপনি দেখতেন যে সাংবাদিকরা কিভাবে প্রশ্ন করতো, মানে তার প্রশংসায় পঞ্চমুখ, সেখানে গিয়ে যে মানে সমালোচনা করবে তা না, উল্টো তার প্রশংসা করে তাকে আসলে ফ্যাসিবাদী চরিত্রটা গঠনে সহযোগিতা তারা করেছে। এই ব্যক্তিদের মধ্য থেকে অনেকেই এখন কিন্তু আবার সরব হয়েছেন। তারা এই যে ঐক্যের সময়, যে গণঅভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধভাবে যে রাজনৈতিক দলগুলো এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন করেছে, এবং বিপ্লবের পরেও তাদের সহনশীলতা ছিল একে অপরের প্রতি অনেক দিন পর্যন্ত। কিন্তু এই তৃতীয় শক্তিটা এই বিভিন্ন টক শো, তাদের লেখনী, কলাম ইত্যাদি, এগুলোর মাধ্যমে এখন কিন্তু একটা ওই ফ্যাসিবাদী এজেন্ডাটা বাস্তবায়ন করছে। এই বিষয়ে আপনার কি মতামত, যে এদের কাছ থেকে আমরা কিভাবে সাবধান হতে পারি? আপনি দেখেন গত 16-17 বছরে কতগুলো টেলিভিশনের লাইসেন্স দিচ্ছে সরকার, কারণ তারা প্রচার মাধ্যমটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পত্রিকার ডিক্লারেশন দিচ্ছে অনেকগুলো, ব্যাংক অসংখ্য ব্যাংক করছে, তারপরে দেখেন আপনি বিশ্ববিদ্যালয় করছে, মানে ব্যবসার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে একটা বিশ্ববিদ্যালয়, এক টেলিভিশন চ্যানেল, এইভাবে যে এমন অবস্থা করছে, মেডিকেল কলেজ, প্রত্যেক ঘরে ঘরে মেডিকেল কলেজ করে ফেলছে। তো এগুলো কেন করছে? ওদের লোকগুলোকে প্রোভাইড করে তাদেরকে দিয়ে তার পারপাসটা সার্ভ করার জন্য। তো এই বুদ্ধিজীবী, এই যে আমাদের তার ফ্যাসিস্টের সহযোগীরা, এরা সুযোগ পাচ্ছে কেন? সুযোগ পাচ্ছে বিকজ আপনার মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে। আজকে আমাদের জাতীয় ঐক্যে যদি আমরা এক থাকি, তাহলে বিভাজন না হয়, তাহলে কিন্তু তার সুযোগ পাবে না। এখন সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যদি আরও বেশি বিভাজন হয়ে যায়, তাহলে আরও বেশি শক্তিশালী হবে তারা। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে লুটপাটের টাকাগুলোকে উদ্ধার করতে পারেন নাই এই সরকার আসার পরে। আওয়ামী লীগের আমলে অস্ত্রগুলো, যেসব হারিয়ে যাওয়া অস্ত্রগুলো, মানে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারেন নাই। 3 নাম্বার, এদেরকে আপনার ট্রেড মানে চিহ্নিত করতে পারেন নাই যে কোন আমলারা কি ভূমিকা পালন করছে। ওরা তো আছেই সমাজের, আমাদের প্রশাসনের মধ্যে আছে,
বিভিন্ন জায়গায় অবস্থান করছে, তারাই তাদেরকে সুযোগ করে দিচ্ছে, ওই টেলিভিশন চ্যানেলগুলো তাদেরকে সুযোগ করে দিচ্ছে, এমন বুদ্ধিজীবী সাজে আনছে, তাকে দিয়ে ওই বক্তব্যগুলো করাচ্ছে। তার মানে কি, ফ্যাসিস্টের মানে তাড়াতাড়ি আগমনের পথটাকে সুগম করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। এই জন্যে আমি একটা বলছি, গতকালও একটু বলেছি অনুষ্ঠানে, যে একটা গল্প আমার মনে পড়ে। গল্পটা হলো আখ্যাতে 3 জন চোর ধরা পড়েছে, একটা হলো মুসলমান, একটা হলো হিন্দু, একটা হলো খ্রিস্টান। তো এখন মালিক তো 3টে চোরকে তো মারবে, তা বললো তুমি মুসলমান, তোমার সঙ্গে তোমার সম্পর্ক আছে, ধর্ম এক, তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। আর খ্রিস্টান, তুমি তো আল্লাহকে মানো, কোনো সমস্যা নেই, এই হিন্দু কেন আসবে? তো প্রথম হিন্দুকে মারে, তারপরে বলে তুমি মুসলমান, আমরা খাওয়া অসুবিধা নেই, খ্রিস্টানকে মারে, তারপর মুসলমানকে কিন্তু একই অবস্থায় চোরই ওকে মারে। তার মানে আপনি বিএনপি, জামাত এবং এনসিপি যারা আছেন, যারা ঐক্যবদ্ধ আন্দোলন করে এই বিপ্লবটা সংগঠিত করছেন, আন্দোলনটা অভ্যুত্থানকে সম্পন্ন করছেন, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এরা এই কাজটা করবে। এর মাথায় রাখতে হবে আপনাদেরকে। যদি আপনার বিভাজনের অবস্থাটা বেশি করে ফেলেন, তা দেখবেন আলটিমেটলি এই ফ্যাসিস্টরা এসে আপনাদের বেনিফিশিয়ারি হবে। এই বেনিফিশিয়ারিটা দেওয়ার, যে জন্যই আমি বারবার বলছি আমরা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, যে আমরা আমাদের যতটুকু সীমাবদ্ধতা আছে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই জাতীয় ইস্যুতে। দলগতভাবে ঐক্যবদ্ধ করতে চাই না, জোট করতে চাই না, জাতীয়ভাবে মানে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। যে জিনিসগুলো আমার দরকার, যেমন আমার কালচার পলিসি, আমি বললাম একটু আগে, সাংস্কৃতিক নীতিমালার দরকার। এই 1 ফেব্রুয়ারি থেকে আপনার হয়, বইমেলা হয়, এটা হচ্ছে না। তো এখন এটা তো আমাদের 52 ভাষা আন্দোলনের প্রতি ছিল, ধারাবাহিকতা ছিল, করতে পারতেছেন না। কেন বলতে পারে না, কেন করতে পারে না? আপনি জবাবদিহি করতে হবে, যাত্রাগুলো করতে দিচ্ছেন না কেন? আজকে বাংলাদেশের একটা ভায়োলেন্সের বইমেলাটা বোধহয় ওই যে নির্বাচনকে না বলতেছে, নির্বাচন, কিন্তু নির্বাচনে তো 1 লক্ষ আর্মি থাকবে, তো সে 1 লক্ষ সেনাবাহিনী নির্বাচনে পাহারা দেবে। তো একটা বইমেলা বাংলাদেশের মধ্যে পাহারা দেওয়া খুব কঠিন ব্যাপার বলে আমি মনে করি না। 3 দিনে বন্ধ রাখেন, নির্বাচন আগের দিন, পরের দিন, নির্বাচন দিন, পরের দিন, সেটাই তো নির্বাচন আপনি বইমেলা করতে পারেন। সেটাই, এগুলো সিদ্ধান্ত তো আপনি নিতে হবে। এখন আপনি যাত্রা বন্ধ করবেন, কেন বন্ধ করবেন? হ্যাঁ, যাত্রার পলিসি দেন, কোন ধরনের যাত্রা আপনি করবেন। এই যে আপনি আজকে যে দেখলাম আমরা, যে আমাদের কি ওই বাউলদের, ওরা কি বলতে পারে? মূর্খ তো ওরা কি বলতে পারে? পলিসি দিতে হবে তো ভাই। আমরা যারা শিক্ষিত, লেখাপড়া শিখছি, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কথা বলি, আমাদেরও দায়িত্ব তাদেরকে শিক্ষা দেওয়া, যে এটা যে ভাষায় তুমি কথা বলো, যে ভাষায় তুমি আমার স্রষ্টাকে বিকৃত করবে, যে ভাষায় তুমি আমার নষ্ট করবে, তাহলে তোমার উপরে এই আক্রমণগুলো আসবে, এই আক্রমণ আসবে। কাজে এটা করো না, মানুষের সেন্টিমেন্ট আঘাত করো না। আমাদের রাজনীতির সমাজ ব্যবস্থার সহনশীলতা দরকার। ওদেরকে বোঝানোর দায়িত্ব কাদের? যারা সমাজের যারা ভালো ভালো অবস্থান আছে, তাদের দায়িত্ব যে এইগুলো বলবে না কখনো। তার মানে সেই জন্য সাংস্কৃতিক নীতিমালা দরকার। আপনি মানলে তো নীতিমালা শেষ হবে না। তো আপনি ওকে মানলেন, সবকিছু করলেন, কিন্তু নীতিমালা দিলেন না আপনি, তো ও তো জানে যে আমি যা খুশি তাই বলতে পারি। যা খুশি তাই বলা তো সংস্কৃতি না। সংস্কৃতিতে ভৌগোলিক সীমারেখার মধ্যে আমাদের ধর্মীয় চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনা, আমাদের সকল স্তরের মানুষের একটা ঐক্যবদ্ধতার মধ্যে সংস্কৃতি গড়ে ওঠে। এটা হঠাৎ করে তো হয় নাই, 1000 বছর আগে থেকে আমার সংস্কৃতি গড়ে উঠছে। এখানে মনে করেন দ্রাবিড়দের বিতাড়িত করছে, এরা এসে আশ্রয় গ্রহণ করছে এই আমাদের বঙ্গভূমিতে। একটা ফার্টাইল ল্যান্ড ছিল, একটা সমুদ্র থেকে জেগে ওঠার জায়গা। এখানে এই দ্রাবিড়ে চলে আসছে, পালায় আসছে, তারা এখানে বাস করতো। তারপরে নিম্নবর্ণে হিন্দুরা এখানে আসছে, তারপরে মুসলমানরা এখানে প্রচার করতে আসছে, ধর্ম প্রচার করতে আসছে, ইরান থেকে, তুর্কি থেকে, তাতার থেকে, ইয়েমেন থেকে, হজরত শাহজালাল, হজরত শাহপরান, তারপর বাজিদ বোস্তামি যারা আছেন, তারা ধর্ম প্রচার করছেন। এবং দেখলো নিম্নবর্ণে হিন্দুরা দেখলো যে ধর্ম তো অনেক ভালো ধর্ম, মালিক এবং প্রজা একসঙ্গে তার নামাজ পড়ে এক কাতারে। হ্যাঁ, একটা জমিদার এবং তার প্রজা যারা থাকে একসঙ্গে কাতারে নামাজ পড়ে, বড় লোক আর গরিব একসঙ্গে নামাজ পড়ে, তো ভালো সাম্যের ধর্ম। তারা আকর্ষিত হয়ে আমার ধর্মে আসবে। এই কারণে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু মুসলমান। এই যে আমরা বলি কারণটা, রিজনটা হলো এটা, আমার ঐতিহ্য এটা, আপনি এটাকে তো অস্বীকার করতে পারবেন না। এই জন্য এদেরকে নিয়ে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এর একটা রূপরেখা খুব জরুরি বলে আমি মনে করি। সকল স্তরের সাংস্কৃতিক কর্মী যারা আছেন, রাজনৈতিক কর্মী আছেন যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, কবি যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসেন একটা সাংস্কৃতিক নীতিমালা কীভাবে করা যায়, এবং সেই নীতিমালা আলোকেই যেন আমাদের সংস্কৃতি পরিচালিত হয়। কারণ মব কালচারটা করে, মব সংস্কৃতি করে, মব ভায়োলেন্স করে কোনো সমস্যার সমাধান হয় না। আমাদের সাংস্কৃতিক নীতিমালা হলে এই ভায়োলেন্সগুলো আর হবে না। এটা মানে সলিউশন বলে মনে করি। ধন্যবাদ, সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আসলেই এটাই খুবই প্রাসঙ্গিক যে আসলে আমাদের ইতিহাস, ঐতিহ্য যেভাবে গড়ে উঠেছে, আমাদের যে মূল্যবোধ, আমাদের ধর্মীয় যে চেতনা, এগুলো একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে।
এবং তার জন্য একটা নীতিমালা প্রয়োজন। ঠিকই। যে কোনো জিনিসেরই তো একটা একটা নীতিমালা ক্যাডার লোক প্রয়োজন। লাগে, রাইট। সেটাই একটা পরিচালনা পদ্ধতি লাগে। ঠিকই। তো সেটি হয়নি দুর্ভাগ্যজনকভাবে। তো আগামী দিনে যে নতুন সরকার আসবে, আমরা আশা করছি যে তাদের তারা- প্রত্যাশা থাকবে। হ্যাঁ, তাদের কাছে এটা আমাদের প্রত্যাশা থাকবে। তো রেজাবুদ্দৌলা ভাই, আপনি সময় দিয়েছেন থ্যাংক ইউ। আজকের এই অনুষ্ঠানে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এমদাদুল হক চৌধুরী আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতাদের এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ যে পেনভিশনে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের সমসাময়িক অনুষ্ঠানে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যারা বিশিষ্ট বোদ্ধা রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি তাদের কাছ থেকে এবং অনেকগুলো পরামর্শ এসেছে। যারা দেখেছেন, আশা করছি যে এখান থেকে আমরা অনেক কথা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই সমাজ এবং আমার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।